ক্যাব ড্রাইভার হার্ষাকে ভালোবেসে ধনী পরিবারের মেয়ে রিবাতি বিয়ের আগের রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে হার্ষা এখান থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে। তাই তারা মাঝামাঝি একটি স্থানে একত্র হওয়ার প্ল্যান করে। হার্ষা তার ক্যাব নিয়ে রওনা হয় আর রিবাতি রাতে শেষ বাসে। 2 ঘন্টার মধ্যেই তাদের দেখা হবে। এরপর তারা দূরে কোথাও চলে যাবে। কিন্তু তাদের দুজনের এই যাত্রাটা হঠাৎই বিভীষিকায় রূপ নেয়। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে জীবন নিয়ে ফিরে আসাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ওই রাতে হার্ষা আর রিবাতিকে যে সকল পরিস্থিতির মোকাবেলা করতে হয় দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া টান টান উত্তেজনা আর আবেগঘন এক মুভি এলুমালের কথা। 18 অক্টোবর 2004, তামিলনাড়ুর ওটি। আমাদের হার্ষা নামে এক ক্যাব ড্রাইভারকে দেখানো হয়। হার্ষা যাত্রী নিয়ে মাইসুরে যাচ্ছে। তবে ড্রাইভ করার সময় বারবার কাউকে কল করতে চেষ্টা করছিল, কিন্তু নম্বরটি বন্ধ থাকায় হার্ষা খুবই চিন্তিত। এদিকে হার্ষা যাদেরকে নিয়ে মাইসুরে যাচ্ছে তাদের মেয়েটা পিছে থেকে বারবার হার্ষার দিকে তাকাচ্ছিল। আবার মেয়েটির বাবাও হার্ষাকে বারবার কল করতে দেখে একসময় বলেই বসে, 2 দিন তো খুব ভালো চালাচ্ছিলে, আজ কেন তো ফোনের মধ্যে ব্যস্ত? ফোন রেখে রাস্তার দিকে মনোযোগ দাও। মূলত এরা ট্যুরিস্ট। হার্ষা যে কোম্পানি ক্যাব চালায় তাদের কাজ হচ্ছে এরা যতদিন এখানে থাকবে ততদিন একটি ক্যাব এবং ড্রাইভারকে তাদের সাথে অ্যাসাইন করে দিবে। মানে তারা যেখানে যেখানে যাবে ঘুরবে সব জায়গায় তাকে যেতে হবে। হার্ষাও তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার কল করাটা খুবই জরুরি, তাই আবারও ট্রাই করছিল। অন্যদিকে কর্ণাটকের জঙ্গলে আর্মির একদল কমান্ডো একটি স্পেশাল অপারেশনের জন্য ট্রেনিং নিচ্ছে। মূলত বড় একজন টেররিস্টকে ধরতে তারা 2 মাস যাবৎ প্রস্তুতি নিয়ে আসছিল। আজ রাতেই তারা তাদের অপারেশন পরিচালনা করবে। এদিকে হার্ষা তার যাত্রীদের পর্যটন স্পটগুলো ঘুরিয়ে দেখাচ্ছে আর সুযোগ পেলেই ওই নম্বরে কল করতে চেষ্টা করছে। এমনকি সে যে এজেন্সির ক্যাব চালায় তাকেও কল করে বলে যে আমার জরুরি একটি কাজ আছে, সন্ধ্যার আগে আমার ফিরতে হবে। কিন্তু তারাও জানিয়ে দেয় আগে ট্যুরিস্টদেরকে নিরাপদে নামিয়ে দাও, তারপর যেখানে ইচ্ছা যাও। হার্ষার কোনো উপায় নেই। এর জন্য হার্ষাও চাচ্ছিল যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট এই ফ্যামিলিকে তাদের রিসোর্টে ড্রপ করে সে চলে যাবে। কিন্তু তাদের একটার পর একটা বাহানা লেগে আছে। এখানে সেখানে গিয়ে ফটো তুলছে। এমনকি তারা যাওয়ার সময় খাবার খেতে একটি রেস্টুরেন্টও থামে। হার্ষা অবশ্য তাদেরকে বলে দেয় তারা যেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসে। আবার ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছিল, তাই হার্ষা রেস্টুরেন্টের কাউন্টারে তার ফোনটিকে চার্জ করতে দিয়ে লোকাল ফোন থেকে শালিনী নামে একটি মেয়েকে কল করে। আর তাদের কথা আমরা জানতে পারি হার্ষা রিবাতি নামে একটি মেয়েকে ভালোবাসে। রিবাতের পরিবার অনেক ধনী এবং ক্ষমতাধর, তাই তারা রিবাতিকে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করেছে, কালী বিয়ে। এজন্যই হার্ষা বারবার রিবাতিকে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোনটা বন্ধ। এজন্য হার্ষা চিন্তা করছে। অবশ্য শালিনী হার্ষাকে বোঝায় ওর পরিবার তো ওর সম্মতিতেই বিয়ে দিচ্ছে, তাই তোমার জন্য ভালো হবে ওকে ভুলে যাও। হার্ষার কথা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর তোমার কি মনে হয় রিবাতি কি পারবে? এর মধ্যে শালিনীর মা এসে পড়ায় শালিনী কল কেটে দেয়। আর হার্ষাও ফিরে এসে তার ফোনটি চেক করে দেখে রিবাতি তাকে কল করেছিল, কিন্তু রিবাতির ফোন আবারও বন্ধ দেখাচ্ছে। সিন চলে যায় তামিলনাড়ুতে, সালেমে, রিবাতিদের বাড়িতে। কাল বিয়ে, আজ তারই সব প্রস্তুতি চলছে। তবে হঠাৎ করেই রিবাতিকে পাওয়া যাচ্ছিল না। রিবাতির ফোনটাও বন্ধ। এই জন্য রিবাতির বাবা, মা, ভাই সবাই চিন্তিত। মূলত রিবাতি মাইসুরে পড়াশোনা করার সময় হার্ষার সাথে রিলেশনে জড়িয়েছিল, কিন্তু রিবাতির পরিবার জানার পর রিবাতিকে অন্যত্র বিয়ে দিচ্ছে। রিবাতিও অবশ্য তার ভাই শানমুখকে কথা দিয়েছিল সে বিয়েটা করবে, কিন্তু এখন কি হবে? তবে এরপরে রিবাতি এসে জানায় সে ব্লাউজ স্টিচ করতে গিয়েছিল, তাই সবার মাঝে আবার স্বস্তিটা ফিরে আসে। শানমুখও তার বাবাকে বোঝায় ও তো আমার বোন, বিশ্বাস রাখো, ও কোথাও যাবে না। এরপর রিবাতি হার্ষাকে কল করে। হার্ষা তখন ড্রাইভ করছিল। নিচে খুব একটা নেটওয়ার্ক পাওয়া যায় না, কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তাই রিবাতির কল পেয়েই হার্ষা আচমকা পাহাড়ের ঢালে কারটি পার্ক করেই ফোন নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়। এদিকে এমন একটি জায়গায় কারটি পার্ক করেছে আর একটু হলে খাদে পড়ে যেত। এদিকে হার্ষা রিবাতির কথা আমরা বুঝতে পারি তারা আজ রাতেই পালানোর প্ল্যান করেছে। রিবাতি জানতে চায় তুমি মাইসুরে পৌঁছেছ? হার্ষা বলে কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তুমি রাতেই বের হচ্ছ তো? রিবাতি বলে দেখো হার্ষা, আমি আমার পুরো পরিবারকে ফেলে তোমার কাছে চলে যাচ্ছি। হার্ষা বলে তুমি ভেবো না, যতক্ষণ আমি বেঁচে থাকবো তোমাকে এত ভালোবাসবো তুমি তাদের একদমই মিস করবে না। মূলত রিবাতি প্ল্যান করছে আজ রাতেই মাইসুরের বাস ধরে মাইসুরে চলে যাবে। এর মধ্যে রিবাতির মা এসে পড়ায় রিবাতি কল কেটে দেয়। আবার রিবাতির সাথে কথা বলতে পেরে হার্ষাও এখন চিন্তামুক্ত। কোনো মতে দিনটা পার করতে পারলেই হয়, কারণ সন্ধ্যা নাগাদ হার্ষা মাইসুরতে পৌঁছে যাবে
আর এরপর তো রিবাতি আসবে। রিবাতির ডাকনাম চিন্নি। হাসা রিবাতিকে চিন্নি বলে ডাকে, তাই আমরা এখন থেকে রিবাতিকে চিন্নি বলে ডাকব। সিন চলে যায় রাতে। চিন্নি সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছে, কিন্তু এসেই জানতে পারে মাইসুরুতে যাওয়ার শেষ বাসটি আধা ঘন্টা আগেই চলে গেছে। তাই চিন্নি হাসাকে কল করে জানায় যে এখন আমি কি করব, কেউ দেখে ফেললে তো সমস্যায় পড়তে হবে। হাসা তখনও মাইসুরুতে পৌঁছাতে পারেনি। হাসা জানতে চায় অন্য কোনো জায়গার বাস নেই। চিন্নি বলে মহাদেবপুরা হিল পর্যন্ত বাস আছে। হাসা বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই বাসে ওখানে চলে এসো, আমি ওনাদেরকে মাইসুরু ড্রপ করে তোমাকে নিতে আসবো। কথার মধ্যেই হাসা কিছু একটাকে হিট করে বসে। পুরো গ্লাস তখন রক্তে ভিজে গেছে। হাস সব ভয়ে ভয়ে নিচে নেমে চেক করে দেখে এটা তো বুনো শুকর। যাক, বাঁচা গেল। তবে ড্রাইভ করার সময় ফোনে কথা বলার কারণে হাসা এই কাজটি করেছে, তাই হাসা তার যাত্রীদেরকে সরি বলে। অন্যদিকে চিন্নি বাসে উঠে পড়েছে। অনেক রাত, বাসে তেমন কোনো যাত্রীও নেই। তবে এর মধ্যে একজন আর্মির সৈনিককে পেয়ে চিন্নি একটু কমফোর্ট ফিল করছিল। অন্যদিকে ওই কমান্ডো টিম খবর পেয়েছে যে টেররিস্টকে তারা ধরতে এসেছে সে আজ রাতের মধ্যেই এই জঙ্গল ব্যবহার করে শ্রীলঙ্কাতে চলে যাবে। তাই তারা প্রস্তুতি নিতে শুরু করেছে, কারণ যে কোনো কিছুর মূল্যেই তাদেরকে আজ ওই টেররিস্টকে ধরতেই হবে। এরপর হাসা ওই যাত্রীদের রিসোর্টে ড্রপ করে চিন্নিকে আনতে রওনা হয়ে যায়। সিন চলে যায় সিআইডি অফিসে। সিআইডির কাছে তথ্য এসেছে আজ রাতে তাদের এই রুট ব্যবহার করে সন্ত্রাসীরা অস্ত্র পাচার করবে। তাই তামিলনাড়ু এবং কেরালা থেকে যে সকল গাড়ি আসছে সবগুলো গাড়িকে তল্লাশি করার নির্দেশ দেয়া হয়। আবার চিন্নি যে বাসে যাচ্ছিল, হঠাৎ জঙ্গলের মধ্যে দুজন ব্যক্তি তাদের বাসটি আটকে দেয়। তারা ওই বাসে উঠে পড়ে, তবে তাদের সাথে একটি বস্তাও রয়েছে। তারা সেই বস্তাটিকে চিন্নির সিটের নিচে রাখে। মূলত এই দুজনই বস্তার মধ্যে অস্ত্র পাচার করছে। এর মধ্যে হাসা কল করেও জানায় আমি মাইসুরু থেকে বের হচ্ছি, কিন্তু অন্ধকারের জন্য চিন্নি যে কোথায় আছে চিন্নি সেটা বলতে পারছিল না। তবে হাসা বোঝায় মাত্র 2 ঘন্টারই তো ব্যাপার, এরপরে আমাদের দেখা হবে, তুমি চিন্তা করো না, তুমি পৌঁছানোর আগেই আমি সেখানে পৌঁছে যাব। এর মধ্যে বাসটি কর্ণাটকা তামিলনাড়ুর বর্ডারে এসে পড়ে। পুলিশও ঘুষ নিয়ে কোনো রকম চেক করা ছাড়াই বাসটিকে ছেড়ে দেয়। আর এরপরই কন্ট্রোল রুম থেকে প্রতিটি গাড়ি চেক করার নির্দেশনা দেয়া হয়। কিন্তু এতক্ষণে বাসটি পার হয়ে গেছে। অন্যদিকে হাসাও একটি চেকপোস্টে আটকা পড়েছে। হাসা দায়িত্বরত কনস্টেবলকে বোঝানোর চেষ্টা করে যে আমার আর্জেন্ট যেতে হবে, কিন্তু এই ব্যাটা নতুন যোগদান করেছে, তাই নিয়মকানুন একটু বেশি দেখাচ্ছিল। তার নাম আবার মান্টে। মান্টে হাসার কাগজপত্র চেক করে জানতে চায় তুমি কোথা থেকে এসেছ আর কোথায় যাবে। হাসা বলে মাইসুরু থেকে মহাদেবপুরা হিলে যাচ্ছি। সব কিছু যেহেতু ঠিকঠাকই আছে, তাই মান্টে একসময় হাসার গাড়িটি ছেড়ে দেয়। তবে তখনই সে হাসার গাড়িতে রক্ত দেখে আবার গাড়িটা আটকে দেয়। হাসাও তাকে বোঝানোর চেষ্টা করে স্যার, রাস্তায় একটা পিককে হিট করেছিলাম, এটা তারই রক্ত। কিন্তু মান্টের সন্দেহ হচ্ছে। মান্টে ধারণা করে হাসা হয়তো কাউকে চাপা দিয়ে এসেছে, আর এই জন্যই তাড়াহুড়ো করছিল। হাসা যতই মান্টেকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মান্টে মানতেই চাইছে না। এই জন্য মান্টে একসময় বল ঠিক আছে, তুমি থানায় গিয়ে তোমার স্টেটমেন্ট দিয়ে তোমার ডকুমেন্টস রেখে এরপর যেতে পারবে। যদি কোনো হিট অ্যান্ড রান কেস রেজিস্টার না হয় তখন তুমি নিয়ে যেও। হাসার দেরি হয়ে যাচ্ছে, কারণ চিন্নি এদিকে নতুন, আর পৌঁছানোর আগে যদি সে না যেতে পারে এত রাতে সে কোথায় যাবে। কিন্তু মান্টে কোনো কথা না শুনেই হাসাকে জোরপূর্বক থানায় নিয়ে যায়। এদিকে শানমুখরা এতক্ষণে বুঝতে পেরেছে চিন্নি পালিয়েছে। আবার ফোনটাও বন্ধ। এর মধ্যে চিন্নির যার সাথে বিয়ে হচ্ছিল সেই ব্যক্তি এসে পড়ে, যার নাম রমেশ। রমেশও শানমুখকে অনেক কথা শোনায়। এর জন্য শানমুখ তার লোকজন নিয়ে চিন্নিকে খুঁজতে বেরিয়ে পড়ে। মান্টেও হাসাকে থানায় নিয়ে এসেছে, তবে এসেই দেখে রাইটার থানায় নেই, কারণ দশরার সময়, তাই সবাই ডিউটিতে ব্যস্ত। এই জন্য রাইটার না আসা পর্যন্ত হাসাকে অপেক্ষা করতে বলে। চাবিটা মান্টের কাছে, হাসারও কিছু করার নেই। থানার ভিতরে তখন ইন্সপেক্টর মুরুগান একজন সাংবাদিককে বস্তার মধ্যে পড়ে উল্টো করে পেটাচ্ছিল, কারণ এই রিপোর্টার তাদের বিরুদ্ধে নিউজ করেছে। মান্টেকে দেখে মুরুগান মান্টের কাছে লাঠি দিয়ে স্মোক করতে বাইরে চলে যায়। তখনই রাইটার এসে পড়ে, আর রাইটার জানায় তাদের থানার ড্রাইভারও এখন দশরার ডিউটি করতে মাইসুরুতে গেছে। কন্ট্রোল রুম থেকে জানিয়ে দেওয়া হয় আজ রাতে এদিক দিয়ে অস্ত্র পাচার করা হবে, তাই প্রতিটি চেকপোস্টে অ্যালার্ট করে দিতে বলে। এর মধ্যে চিন্নিও কল করে জানায় বাস কর্ণাটকা পার হয়ে 10 মিনিটের জন্য বিরতি দিয়েছে। আবার ফোন অন করলেই শানমুখ কল করছে। হাসা চিন্নিকে বলে তুমি একদম ভয় পেও না, আজ রাতে আমরা গোয়াতে চলে যাব, এরপর কেউ আমাদের ধরতে পারবে না, তুমি পৌঁছানোর আগে আমি পৌঁছে যাব। কিন্তু তখনই থানার মধ্যে এমন একটি ঘটনা ঘটে যায় যা সব কিছু বদলে দেয়। মুরুগানগা যে লোকটিকে টর্চার করছিল সে সেলের মধ্যে মারা গেছে। হাসা বিষয়টি দেখে ফেলে। এই জন্য মুরুগানের নির্দেশে মান্টে থানার গেটে তালা মেরে দেয়।
কাস্টোরিতে এভাবে একজনের মৃত্যু হয়েছে। হায়ার অফিসিয়াল জানলেও প্রথমে তাদেরকে সাসপেন্ড করে ইনকোয়ারি করবে, তখন সবাইকে জেলে যেতে হবে। এক এএসআই বলছিল, স্যার সামনের মাসে আমার বিয়ে, সরকারি চাকরি করি বলে বিয়েটা ঠিক হয়েছিল, এখন কিছু হলে বিয়েটা ভেঙে যাবে। আবার মান্টেও বলে, স্যার জমি জমা বিক্রি করে ধার দেনা করে সবেমাত্র চাকরিটা নিয়েছি, কিছু হলে পরিবার পথে বসে যাবে। রাইটারের চাকরি আছে মাত্র কয়েক মাস, পেনশন তো পাবেই না, উল্টো জেল খাটতে হবে। মুরুগান তখন ভেবেচিন্তে বলে, দেখো কাস্টোরিতে মারা গেছে, জানাজানি হলে এখানে আমরা যারা ছিলাম সবাই ফেসে যাব, এখন বডিটি কিভাবে ডিসপোজ করব সেটাই ভাবো। এই জন্য এক একজন এক একটা প্ল্যানের কথা বলছিল। অন্যদিকে চিন্নির বাসের সামনে একটি মাইক্রোবাস এসে পড়ায় কড়া ব্রেকের কারণে নিচে থাকা অস্ত্রগুলো চিন্নির পায়ে এসে লাগলে চিন্নির পা কেটে যায়। আর এরপর চিন্নিও বুঝতে পারে বস্তার মধ্যে কি আছে, কিন্তু চিন্নি এখন কি করবে, তাই চিন্নি ভয়ে ভয়ে হার্ষাকে কল করে। আর হার্ষার ফোনটি বেজে ওঠা মাত্রই পুলিশ হার্ষার ফোনটি কেড়ে নেয়। মান্টেও যেহেতু হার্ষাকে অ্যাক্সিডেন্ট কেসের জন্য এনেছে, তাই মুরুগান এই সাংবাদিকের মৃত্যুটি অ্যাক্সিডেন্ট দেখানোর প্ল্যান করে। মুরুগান বলে, বড়টিকে রেলওয়ে ট্র্যাকে নিয়ে যাব, কারণ রেলওয়ে ট্র্যাকে মারা গেলে তাদের কাছে ইনকোয়ারি আসবে, তখন তারা নিজেদেরকে বাঁচাতে পারবে। খবর নিয়েও জানা যায় 20 মিনিটের মধ্যে একটি ট্রেন যাবে, কিন্তু বডিটি নিবে কিভাবে, থানার ড্রাইভার তো নেই। মুরুগানের তখন হার্ষার কথা মনে পড়ে, হার্ষারও তো গাড়ি আছে, আর হার্ষা যেহেতু সব কিছু জেনে গেছে, হার্ষাও তো তাদের জন্য রিস্কি, তাই তারা হার্ষার গাড়িটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হার্ষা কিছুতে মানতে চাচ্ছিল না। হার্ষার কথা, আমার ফোন আর চাবি দিন, আমার দ্রুত যেতে হবে। মুরুগান তখন হার্ষাকে বলে, তুমি যদি আমাদের কথা না মানো, তোমার কারের মধ্যে রক্ত মেখে হিট অ্যান্ড রান কেস দেখিয়ে তোমাকে অ্যারেস্ট করব, আর যদি আমাদের কথা শোনো আধা ঘন্টার মধ্যেই তুমি চলে যেতে পারবে। তাই হার্ষা বাধ্য হয়ে মুরুগানের প্রস্তাবে রাজি হয়। এরপর বডিটিকে হার্ষার কারে তুলে তারা রেলওয়ে ট্র্যাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চিন্নিও ভয় পেয়ে বারবার হার্ষাকে কল করছে, কিন্তু ফোন তো মুরুগানের কাছে, হার্ষাকে দিচ্ছেই না। হার্ষাও বুঝতে পারছে চিন্নি হয়তো ভয় পাচ্ছে, তবে হার্ষার সাথে কথা বলতে না পেরে চিন্নির সামনে আর্মির ওই লোকটাকে দেখে ছোট্ট একটি চিরকুটের মধ্যে পুরো বিষয়টি লিখে তার দিকে ছুঁড়ে মারে। কিন্তু সে এটা পড়েও অস্ত্রের বিষয় জানতে পেরেও কোনো রিয়াকশনই দেখাচ্ছিল না। হার্ষাদেরও দেখা যায় রেলওয়ে ট্র্যাকের কাছেই পৌঁছে গেছে, তবে তারা দেরি করে ফেলায় তারা বডিটি আনার আগেই ট্রেন চলে যায়, তাই এই প্ল্যানটিও বিফল হলো। মুরুগান তখন হিট অ্যান্ড রান কেস দেখানোর প্ল্যান করে, আর এই জন্য হার্ষার গাড়িটি ব্যবহার করতে চায়। হার্ষার কথা, আমি কখনই এটা করব না। মান্টে বলে ওঠে, তুমি তো কিছুক্ষণ আগে একজনকে মেরে এসেছ। হার্ষা আবারও বোঝানোর চেষ্টা করে, স্যার ওটা পিক ছিল, আর আমাকে নিরপরাধ পেয়ে আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন, আমিও আইনকানুন কিছু জানি। মুরুগান তখন উত্তেজিত হয়ে হার্ষাকে মারতে যাচ্ছিল, সাথে এটা বলে বন্যপ্রাণী মারার অপরাধে যাবজ্জীবন জেল খাটতে হবে। রাইটার তখন হার্ষাকে বোঝানোর জন্য একটু দূরে নিয়ে যায়। অন্যদিকে অস্ত্রসহ যে দুজন লোক বাসে উঠেছিল তারা জঙ্গলের মাঝেই নেমে যাওয়ায় চিন্নি আবার হার্ষাকে কল করে, আর মুরুগান এবার বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে রাখে। হার্ষাও রাইটারকে তার সিচুয়েশনের কথা বলে যে চিন্নি এসে অপেক্ষা করছে, যে কোনো মূল্যে আমাকে যেতে হবে, নয়তো ও বিপদে পড়তে পারে। সব কিছু শোনার পরও রাইটার বলে, দেখো বাবা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু ইন্সপেক্টর এটা মানবে না, সে যেমনটা বলছে তাই করো, এরপর সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যেও। হার্ষারও যেহেতু আর কোনো উপায় নেই, তাই হার্ষাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। অন্যদিকে চিন্নির বাসটি শেষ স্টপেজে চলে এসেছে, এই জন্য চিন্নি হিল বাস স্ট্যান্ডে নেমে যায়। তবে চিন্নি নেমেই দেখে সেনাবাহিনীর ওই সৈনিক অন্য একটি বৃদ্ধের মোটরসাইকেলে করে চলে যাচ্ছে। চিন্নি হার্ষাকে কল করার চেষ্টা করে, কিন্তু হার্ষার ফোন বন্ধ, এই জন্য চিন্নি একটু চিন্তায় পড়ে যায়। চিন্নি বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে, তবে তখনই চিন্নি লক্ষ্য করে তারই কিছু রিলেটিভ তার বিয়ে ক্ষেত্রে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাই চিন্নি সেখান থেকে পাশের মন্দিরের দিকে চলে যায়। সেখানে গিয়েও চিন্নি হার্ষাকে কল করছে, কিন্তু হার্ষার ফোন টোটালি বন্ধ। চিন্নির তখন মনে পড়ে চিন্নির বান্ধবী চিন্নিকে বলেছিল এমন সিচুয়েশনে সেও পড়েছিল, তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে পিক করতে আসেনি। এই জন্য চিন্নির এখন সন্দেহ হচ্ছে হার্ষা কি আদৌ তাকে নিতে আসবে নাকি সে ধোঁকা খেয়েছে। আর এমন পরিস্থিতিতে এমন চিন্তাভাবনা আসাটাই স্বাভাবিক। অন্যদিকে মুরুগানদের প্ল্যান মতো মুরুগানরা ওই বডিটিকে দূরের হাইওয়ের কাছে নিয়ে যায়। নির্জন একটি জায়গা দেখে বডিটিকে তারা রাস্তার মধ্যে রাখে। মুরুগান তার এক অফিসারের সাথে কোনো একটি বিষয় নিয়ে কথা বলে, মানে সে যেন সেফ এক্সিট নিতে পারে সেই প্ল্যানটি সে সুন্দর করে সাজিয়ে রাখছে। রাইটারের প্ল্যান মতো হার্ষাও সেখান থেকে পালানোর একটি সুযোগ খুঁজছিল, তবে ঠিক তখনই মুরুগান হার্ষার পাশে উঠে বসে, যে জন্য হার্ষা আর পালাতে পারছিল না। মুরুগান হার্ষাকে ওই বডির উপর দিয়ে কার উঠিয়ে দিতে বলে। হার্ষা প্রথমে না চাইলেও
মুরুগানের কথায় গাড়ি স্টার্ট করে যখনই বডির কাছে যাবে আচমকা সে গাড়ি ব্রেক করে দেয়। এতে করে মুরুগান আরও বেশি ক্ষিপ্ত হয়ে নিজের গান বের করে হার্ষাকে গান পয়েন্ট করে। হার্ষারও কিছু করার নেই, তা হার্ষা আবার রিভার্স করে আর পরবর্তী অ্যাটেম্পটে সে বডির উপর দিয়ে কার চালিয়ে দেয়। কাজ শেষে হার্ষা বলছিল, স্যার এখন তো আমাকে যেতে দিন, কিন্তু মুরুগান হার্ষার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কারের স্টিয়ারিংয়ের সাথে আটকে দেয়। এরপর তারা নিজেরা প্ল্যান করতে একটু দূরে চলে যায়। হার্ষাও লক্ষ্য করে মুরুগান তার ফোন ফেলে গেছে। হার্ষা মুরুগানের ফোন থেকে সাথে সাথে চিন্নিকে কল করে। হার্ষার কল পেয়ে চিন্নিও কাঁদতে কাঁদতে বলছিল, তুমি কোথায়? আমি তো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হার্ষা চিন্নিকে বোঝায়, আমি আসছিলামই, কিন্তু পথে টায়ার পাঞ্চার হয়ে যাওয়ায় আগে আমাকে পাঞ্চার সারাতে হচ্ছে। চিন্নি আবারও জানতে চায়, তুমি সত্যি আসবে তো? হার্ষা বুঝতে পারছে চিন্নি কেন এই কথা জিজ্ঞেস করছে। হার্ষা চিন্নিকে যথাসম্ভব বোঝায়, তুমি একদমই ভয় পেও না, তুমি যেখানে আছো ওখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যে এসে পড়ব। এর মধ্যে মুরুগানরা এসে পড়ে। মুরুগান তাদেরকে থানায় ড্রপ করে দিতে বলে। হার্ষাও তাই বাধ্য হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা সেই দুজন ব্যক্তিকে দেখতে পাই যারা অস্ত্রসহ বাস থেকে নেমে গিয়েছিল। তারা জঙ্গলের মধ্যে একটি জায়গায় এসে তাদের আরও কয়েকজন সদস্যের সাথে দেখা করে। আর এখানে আমরা আর্মির সেই সৈনিকটাকেও দেখতে পাই। তার মানে এই ব্যক্তিও তাদের সাথেই ছিল, যে জন্য চিন্নি তাকে বলার পরও সে কোনো অ্যাকশনই নেয়নি। মূলত এই লোক আর্মির সৈনিক নয়, সে একসময় আর্মিতে চাকরি করত, কিন্তু পরবর্তীতে এই নাক্সাল গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। আর এই গ্রুপটি LTTI নামে পরিচিত। তারা এই জঙ্গলের রুট ব্যবহার করে শ্রীলঙ্কাতে অস্ত্র পাচার করে। সে তার অন্য সদস্যদেরও জানায় চিন্নি বাসের মধ্যে তাদের বিষয় জানতে পেরেছে, তাই তারা এখন ভয় পাচ্ছে চিন্নি যদি আর্মিকে এই বিষয়টি বলে দেয় তাহলে তারা বিপদে পড়বে। এই জন্য তাদের মধ্যে থাকা দুজন ব্যক্তি চিন্নিকে খুন করার উদ্দেশ্যে বের হয়ে যায়, কারণ চিন্নি তো MM হিলসের ওই বাস স্টপে নেমেছিল। এদিকে হার্ষা ড্রাইভ করছে ঠিকই, কিন্তু বারবার মুরুগানের কাছে ফোন চাইছে, কিন্তু মুরুগান ফোন দিচ্ছিল না। তখনই মুরুগানের স্ত্রী কল করে, আর মুরুগান কথা শেষ করেই ফোনে তাকাতেই দেখে হার্ষা অন্য একটি নম্বরে কল করেছিল। এই জন্য মুরুগান জানতে চায়, তুই কাকে কল করেছিস, কি বলেছিস সত্যি করে বল। তবে হার্ষা কোনো কথার উত্তর দিচ্ছিল না। মুরুগান হার্ষাকে বলানোর জন্য প্রেশার ক্রিয়েট করছিল, এমনকি একসময় গান বের করে গান পয়েন্টও করে, কিন্তু হার্ষা উত্তেজিত হয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আর একটা সময় এমনভাবে ব্রেক করে হার্ষার কারটি উল্টে তুমড়ে মুচড়ে যায়। হার্ষা কোনো মতে কার থেকে বের হয়ে আসে। মুরুগানরা বের হওয়ার আগেই হার্ষা সেখান থেকে পালিয়ে যায়। এরপর মুরুগানরা কোনোভাবে থানায় ফিরে আসে। মুরুগান বলছিল ওকে যেভাবে খুঁজে বের করতে হবে। রাইটার তখন মুরুগানকে বোঝায়, স্যার ওর সমস্যার কথা আমাকে খুলে বলেছে। ওকে ভালোবেসে একটি মেয়ে পালিয়ে এসেছে, ওই মেয়েটার কাছে যাওয়ার জন্যই ও বারবার চেষ্টা করছিল, সেই জন্য ভয়ের বশে এই কাজটি করে ফেলেছে। মুরুগান তখন জানতে চায় ওই মেয়ে কোথায় ওর জন্য অপেক্ষা করছে, ও কিছু বলেছিল। তবে এই ব্যাপারে কেউই বলতে পারে না। আবার মান্টেকে জিজ্ঞেস করলে মান্টেও বলে ও আমাকে এই বিষয়ে তেমন কিছু বলেনি। অন্যদিকে LTTIর ওই দুই সদস্য চিন্নিকে মারতে MM হিলস বাস স্ট্যান্ডে চলে এসেছে। তারা আশেপাশে চিন্নিকে খুঁজছিল। এদিকে চিন্নি মন্দিরের সামনে বসেই হার্ষাকে বারবার কল করার চেষ্টা করে যাচ্ছে। চিন্নির ভাই শানমুখও কল করছে। চিন্নির তখন হার্ষার ওই নম্বরের কথা মনে পড়ে যে হার্ষা তো অন্য একটি নম্বর থেকে কল করেছিল। এই জন্য চিন্নি মুরুগানের নম্বরে কল করে। আর হার্ষাকে চাওয়া মাত্রই মুরুগান বুঝতে পারে হার্ষার গার্লফ্রেন্ড চিন্নি কল করেছে। মুরুগান তখন চিন্নির কাছে নিজের পরিচয় গোপন করে চিন্নিকে মিথ্যা বলে যে হার্ষার তো ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এখন গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা নিচ্ছে, তবে তেমন কিছু না, ভয়ের কিছু নেই। চিন্নি হার্ষার সাথে কথা বলতে চাচ্ছিল। মুরুগান বলে এখন তো দেয়া যাবে না, সুস্থ হলে পরে আমি দিব। তোমার কথা অনেক বলছিল, তুমি এখন কোথায় আছো? চিন্নি একটু দ্বিধায় পড়ে যায়, কারণ হার্ষার সাথে কথা না বলে চিন্নি কি করবে বুঝতে পারছিল না। মুরুগান প্রথমে বলে তুমি আমাদের এখানে চলে আসো, কিন্তু চিন্নি বলে এখানে তো কোনো বাস নেই, আর আমি নতুন, এই জায়গাটাও আমি চিনি না। মুরুগান বলে তা ঠিক, তাহলে তুমি তোমার লোকেশন বলো, আমি লোক পাঠিয়ে তোমাকে নিয়ে আসছি। চিন্নি তখন তার লোকেশন বলে দেয়। আর চিন্নির লোকেশন জানা মাত্রই মুরুগান রাইটারকে বাইক নিয়ে দ্রুত চিন্নিকে নিয়ে আসতে বলে, কারণ মুরুগান ভালো করে জানে চিন্নি যদি তাদের হাতে থাকে তাহলে হার্ষা চিন্নির জন্য এখানে আসবেই। অন্যদিকে হার্ষাকে দেখা যায় রাস্তার পাশে একটি জলাশয়ের মধ্যে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে হার্ষার জ্ঞান ফিরে আসে, আর এরপর হার্ষা জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিকে LTTIর ওই দুজন সদস্য চিন্নিকে দেখা মাত্র যখনই চিন্নিকে খুন করতে যাবে ঠিক তখনই মন্দিরের লোকজন এসে পড়ায় তারা আর চিন্নির কাছে যেতে পারছিল না। এদিকে হার্ষাও একটি ট্রাক পেয়ে সেই ট্রাকে চড়ে এদিকে আসছে। এতক্ষণে ওই রাইটার পৌঁছে গেছে। রাইটার চিন্নির সাথে কথা বলে চিন্নিকে তার বাইকে তুলে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর LTTIর ওই দুই সদস্য তাদের পিছু করতে থাকে।
যাওয়ার সময় রাইটার চিন্নিকে বলছিল, তোমাকে দেখে তো বড় ধনী ঘরের মনে হচ্ছে, ওর সাথে কিভাবে সম্পর্ক হলো? চিন্নি তখন রাইটারকে বলে, আমাদের বাড়ি অনেক বড়, অনেক লোকজন, বাবা ভাই সবাই ক্ষমতাধর, সামনে এমএলএ ক্যান্ডিডেট। আমাদের বাড়ির মেয়েদের দিন শুরু হতো পুরুষদের পছন্দের খাবার রান্না দিয়ে। রাতে পুরুষরা যখন ফিরে আসতো হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। ছোট থেকে এসব দেখে আমি বড় হয়েছি। কিন্তু হার্ষা যখন কিছু খেত ও প্রথমে আমাকে খাওয়াতো, কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করত। হার্ষাই প্রথম আমাকে প্রকৃত ভালোবাসা শিখিয়েছে। তাই আমি বিশ্বাস করি হার্ষার সাথে আমি সুখেই থাকব। কথার মধ্যেই রাইটারের বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর এই সুযোগে ওই দুজন ব্যক্তি চিন্নিকে মারতে আসছিল। তবে তখনই হার্ষার ওই ট্রাকটি এসে পড়ায় তারা রাস্তার পাশে লুকিয়ে পড়ে। রাইটারও চেক করে দেখে তার বাইকের তেল শেষ হয়ে গেছে, এই জন্য সে রিজার্ভে দিয়ে বাইক স্টার্ট করে। আর এরপর রাইটাররা হার্ষার ট্রাকের সামনে দিয়ে চলে যায়। হার্ষাও হিলের মন্দিরের সামনে এসে পৌঁছেছে। সে পাগলের মতো চিন্নিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু চিন্নিকে পাচ্ছে না। পাবে বা কীভাবে? চিন্নি তো এখানে নেই। আবার অ্যাক্সিডেন্টের সময় তার ফোনটি সেখানে পড়ে গেছে, যে জন্য চিন্নিকে কল করতে পারছে না। এদিকে রাইটার চিন্নিকে থানায় নিয়ে এসেছে। চিন্নি বারবার হার্ষার কথা জানতে চাচ্ছিল, চিন্নির কথা আপনি এখানে কেন এনেছেন? রাইটার বলে, ভিতরে আসো, সব বলছি। এদিকে এলটিটিআইয়ের ওই দুজনও চিন্নিকে থানায় ঢুকতে দেখে মনে করে চিন্নি হয়তো পুলিশকে সব কিছু বলতে এসেছে। আবার চিন্নি ভিতরে যাওয়া মাত্রই চিন্নির ফোনটা নিয়ে নেওয়া হয়। চিন্নি লক্ষ্য করে হার্ষার রক্তমাখা ফোনটাও এখনও এখানে পড়ে আছে। চিন্নিও বুঝতে পারছে না আসলে কি হয়েছে। মুরুগানও তখন হার্ষার ফোনের অপেক্ষা করছে, কারণ মুরুগান ধারণা করছে চিন্নির খোঁজ নিতে অবশ্যই হার্ষা চিন্নিকে কল করবে। এদিকে হার্ষা একটি লোকাল ফোন দেখতে পেয়ে কল করতে চায়, কিন্তু তার কাছে নোট আছে, কোনো কয়েন নেই, এই জন্য কলও করতে পারছে না। চিন্নিও অনেক সময় বসে থাকার পর মুরুগানকে তার সকল গহনা দিয়ে বলে, স্যার আমি জানি না হার্ষা কী করেছে, এগুলো নিয়ে আমাদের যেতে দিন। কিন্তু মুরুগান কোনো কথা না শুনে চিন্নিকে বসিয়ে রাখে। অন্যদিকে হার্ষা মন্দিরের মধ্যে একটি কয়েন পেয়ে চিন্নির নম্বরে কল করে। মুরুগান সাথে সাথে ফোনটি কেড়ে নিয়ে হার্ষাকে চিন্নির কথা বলে, তুই যদি ওকে চাস তবে এখন থানায় চলে আয়। রাইটারও হার্ষার সাথে কথা বলে। হার্ষা তখন রাইটারকে বলে, দেখুন স্যার, আমি শুধু চিন্নির জন্য এসব করেছি। ওই সময় আমার মধ্যে ভয় কাজ করছিল। দয়া করে চিন্নিকে কিছু করবেন না, ও একদম নিষ্পাপ। আমার সাথে যা হয় করুন, ওকে ছেড়ে দিন। রাইটার বলে, তুমি যেখানে আছো ওখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি। তবে মুরুগান রাইটারকে বলে, ওকে থানায় নয় কারিগাল্লোতে নিয়ে আসো। মূলত তারা অপরাধীদের ধরে নিয়ে কারিগাল্লোতে এনকাউন্টার করে। তার মানে মুরুগান হার্ষার এনকাউন্টার করার প্ল্যান করছে। অন্যদিকে শানমুখ চিন্নিকে খুঁজতে খুঁজতে কর্ণাটকা পর্যন্ত এসে পড়েছে। রমেশও কল করে তাকে বলে দেয়, কালকের মধ্যে যদি তোর বোন ফিরে না আসে, আমি না পেলে কাউকে পেতে দেব না। শানমুখও কথা দেয়, আমি ওকে তোমার কাছে নিয়ে যাব। আবার এলটিটিআর কমান্ডার ভীরা আজ রাতে শ্রীলঙ্কা পালানোর প্ল্যান করেছে। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হবে। তারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাওয়ার প্ল্যান সাজিয়েছে। আর কমান্ডো গ্রুপও আগে থেকে প্ল্যান সাজিয়ে রেখেছে। ভীরারা যে অ্যাম্বুলেন্সে যাবে, ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে 2 মাস যাবৎ তাদের লোকই চালকের কাজ করছে। তারা যখনই ভীরাকে নিয়ে রওনা হবে, সিগন্যাল পাওয়া মাত্রই কমান্ডাররা এই দিকের সব রাস্তা ব্লক করে দিবে। আর একটি পয়েন্ট বানিয়ে রেখেছে, যেখানে আসা মাত্রই ওই 2 জন ড্রাইভার নেমে যাবে। এরপর আগে থেকে লুকিয়ে থাকা সশস্ত্র কমান্ডোরা ভীরাসহ তার সহযোগীদের শ্যুট করে মেরে ফেলবে। তাই তারা সিএমের থেকে অনুমতি নিয়ে প্ল্যান মতো অবস্থান নেয়। ভীরারাও রওনা হয়েছে। আবার রাইটারও হার্ষাকে নিয়ে কারিগাল্লোতে সেই স্পটে পৌঁছে গেছে। হার্ষা আসার পর থেকেই চিন্নিকে খুঁজছিল, কিন্তু মুরুগান ভয় পাচ্ছে হার্ষা হয়তো স্টেশনের ঘটনাটা কাউকে বলে দিতে পারে। তাই মুরুগান হার্ষাকে মারতে শুরু করে। হার্ষা বারবার চিন্নির কথা জানতে চাইছিল, এই জন্য মুরুগান একসময় তাকে বলে, ওকে তুই কোনোদিনই পাবি না। ঠিক তখনই এলটিটিআর কয়েকজন লোক এসে পড়ে। মূলত এলটিটিআর লোকেরা এই পথ দিয়ে যাতায়াত করত। মুরুগান তাদের দেখা মাত্রই গুলি চালাতেই তারা মুরুগানকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যার একটি গুলি এসে মুরুগানের পেটে লাগে। এরপর হার্ষা অন্যদের সাথে ফাইট করে তাদের রক্ষা করে। একসময় তারা পালিয়েও যায়। মুরুগান এখনও জীবিত। চিন্নি কোথায় আছে তা কেবলমাত্র মুরুগানই জানে। তাই যে কোনো মূল্যে হার্ষাকে এখন মুরুগানের জীবন বাঁচাতে হবে। এর জন্য প্রথমে তারা বাইকে করে হসপিটালে নিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু পাথর আর জ্বরযুক্ত হয় বাইক পড়ে যায়। হার্ষা তাই মুরুগানকে কাঁধে তুলে নিয়ে দৌড়ায়। রাইটারও হসপিটালে কল করে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সে পৌঁছে যায়। একদিকে হার্ষাদের অ্যাম্বুলেন্স আর অন্যদিকে ভীরাও তাদের লোকেদের অ্যাম্বুলেন্স, দুইটাই একই রোড দিয়ে আসছিল। তবে হার্ষার আগে থাকায় রাস্তা ব্লক দেখে হার্ষারা নিচে নেমে পাথর সরতে যাচ্ছিল। তখনই 2 জন কমান্ডো সদস্য এসে
হার্ষার হাতে হ্যান্ডকাপ দেখে সন্দেহ করে বসে। আর হার্ষাও বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে নিজে অ্যাম্বুলেন্সটি ড্রাইভ করে মুরুগানকে নিয়ে যাচ্ছিল। এদিকে হার্ষার অ্যাম্বুলেন্স দেখে বিরাট অ্যাম্বুলেন্স মনে করে কমান্ডোর লোকেরা বিভিন্ন পয়েন্ট থেকে তাদের কমান্ডারকে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছিল। এভাবে একসময় হার্ষারা পয়েন্টে পৌঁছে যায়। আর এরপরে তারা বুঝতে পারে এটা ভিরার অ্যাম্বুলেন্স নয়, কারণ এই অ্যাম্বুলেন্সের সামনে হার্ষা ড্রাইভ করছে। ভিরার অ্যাম্বুলেন্সের সামনে তাদের লোক থাকার কথা, এই জন্য তারা অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়। তবে তখনই দেখা দেয় আরেক সমস্যা, অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছে না। আবার ভিরার অ্যাম্বুলেন্সে খুব কাছাকাছি, এমন মুহূর্তে তারা কি করবে তারাও বুঝতে পারছিল না। তাদের অপারেশনে কোনো সিভিলিয়ানকেও মারতে পারছে না। আবার তারা এটাও চিন্তা করে, আজ যদি ভিরা তাদের হাত থেকে বেঁচে যায় তাহলে ভবিষ্যতে ভিরার হাতে বহু মানুষের মৃত্যু হবে। তাই যে কোনো মূল্যে এই অপারেশন সাকসেসফুল করতে তাদের এখন হার্ষাদেরও স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু ভাগ্য ভালো থাকায় শেষ মুহূর্তে এসে হার্ষার অ্যাম্বুলেন্সটি স্টার্ট নেয়। হার্ষাও সাথে সাথে সেখান থেকে পার হয়ে চলে যায়। আর এরপর ভিরার অ্যাম্বুলেন্স এলে প্রথমে ড্রাইভার দুজন নেমে যায়। কমান্ডোরা ভিরাকে সারেন্ডার করতে বলে, কিন্তু ভিরা উল্টো তাদের উপরই গুলিবর্ষণ করলে চারিদিক থেকে গুলি করে ভিরাসহ তার সহযোগীদের সবাইকে অ্যাম্বুলেন্সের মধ্যেই মেরে ফেলা হয়। হার্ষারও মুরুগানকে নিয়ে তামিলনাড়ুর একটি গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে যায়। হার্ষা তখনও বারবার মুরুগানকে জাগানোর চেষ্টা করছে। রাইটার হার্ষাকে বোঝায়, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কারণ মুরুগান বেঁচে না থাকলে চিন্নিকে সে কোথায় রেখেছে হার্ষা কি করে জানবে। হার্ষাও সেই চিন্তাই করছে। রাইটার তাদের স্টেশনে কল করে মুরুগানের বউ বাচ্চাকে এখানে নিয়ে আসতে বলে। এরপর তামিলনাড়ু পুলিশের কাছে পরিচয় দিলে তারাও তাদেরকে যথাসম্ভব হেল্প করছিল। রাইটার একসময় হার্ষার হাতের হ্যান্ডকাপটি খুলে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই নিউজে খবর আসে গতকাল রাতে এনকাউন্টারে ভিরাসহ তার সহযোগীরা মারা গেছে। এই নিউজটি দেখে রাইটার বুঝতে পারছে গতকাল ভিরাদের জায়গায় তারা মারা যেতে পারত, কিন্তু ভাগ্য ভালো থাকায় তারা বেঁচে গেছে। এর মধ্যে মুরুগানের স্ত্রী এবং সন্তান এসে পড়ে। রাইটার তখনও চিন্নিকে খুঁজছিল। তার ধারণা মুরুগান হয়তো চিন্নিকে তার নিজের বাড়িতে রাখতে পারে। আর তার ধারণা সঠিক হয়, চিন্নিও এসেছে। রাইটার হার্ষাকে বলা মাত্রই হার্ষা দৌড়ে বের হয়ে আসে। দুজন দুজনকে দেখার পর ইমোশন ধরে রাখতে পারছিল না। দুজনের চোখ দিয়েই তখন অশ্রু ঝরছে। তবে এরপর দেখা দেয় আরেক সমস্যা, শানমুখও তার লোকজন নিয়ে হসপিটালে চলে এসেছে। আর শানমুখকে দেখার পর হার্ষা এবং চিন্নির মুখেও যেন একদম অন্ধকার নেমে আসে। চিন্নি কাঁদতে কাঁদতে শানমুখকে বলে, দেখো ভাইয়া, আমি তোমাকে আগেই সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সাহস করে বলতে পারিনি। তুমি আমাকে সবকিছু দিয়েছ, কিন্তু কোনো কিছুই আমার নিজের বলে মনে হয়নি। তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছ, আমি তাকে বিয়ে করতে চাই না। হার্ষা অনেক ভালো ছেলে, ও সারা জীবন আমার অনেক ভালো খেয়াল রাখবে। তাই আমি তোমার কাছে হাত জোর করছি, আমাদেরকে যেতে দাও। তবে শানমুখ বলে, আমরা তোকে জীবন দিয়েছি, রাজকন্যার মতো তোকে বড় করেছি, কিন্তু তুই আমাদের বিশ্বাস না করে কোথাকার একটা অজানা ছেলে তাকে বিশ্বাস করছিস। যখন তুই রাস্তায় এসে দাঁড়াবি তখন তোর ভালোবাসা জানলা দিয়ে পালাবে, তার আগে তুই বুঝতে পারবি না। শানমুখ মূলত তার বোনকে বোঝানোর চেষ্টা করছিল। ঠিক তখনই রমেশ এসে একটি দা দিয়ে চিন্নিকে একটা কোপ মারে। আর এটা দেখে সবাই চমকে ওঠে। বৃষ্টির পানির সাথে তখন রক্ত কলকলিয়ে যাচ্ছে। এখান থেকে সিন চলে যায় এর কয়েক মাস পর। হার্ষাকে দেখা যায় কয়েকটি মেয়েকে ড্রাইভিং শেখাচ্ছে। মূলত হার্ষা এখন ড্রাইভিং প্রশিক্ষক হিসেবে কাজ করে। আর এরপর আমরা চিন্নিকেও দেখতে পাই। চিন্নি এখনও জীবিত, এমনকি তারা বিয়েও করেছে। আর এখানে আমরা দেখতে পাই ওই দিন রমেশ যখন চিন্নির উপর আক্রমণ করেছিল তখন চিন্নিকে বাঁচাতে গিয়ে হার্ষা তার হাতে গিয়ে দিলে হার্ষার ডান হাতটি কেটে গিয়েছিল। এর মধ্যে সেই রাইটার আসে। রাইটার এসেও দেখে ওরা দুজন খুব সুখে আছে। রাইটার চিন্নি এবং হার্ষার সাথে কথা বলছিল। রাইটারকে দেখে হার্ষা মুরুগানের বিষয়ে জানতে চায় যে সে এখন কেমন আছে। রাইটার বলে ভালো আছে, তবে সে এখন ওই থানাতে নেই, অন্য একটি স্টেটে তার বদলি হয়েছে। ঠিক তখনই চিন্নির ভাই শানমুখ কল করে। এই জন্য রাইটার ঘরের বাইরে গিয়ে শানমুখের সাথে কথা বলছিল। রাইটার শানমুখকে বলে, তুমি তো নিজেই তোমার বোনের এখানে এসে তার খোঁজখবর নিতে পারো, তাই না? শানমুখের কথা, আমরা ওকে যার হাতে তুলে দিতে চেয়েছিলাম সে ওর জীবন নেওয়ার চেষ্টা করেছে। আর যাকে আমরা মেনে নেইনি, ওর থেকে দূরে রাখার চেষ্টা করেছি, সে আমার বোনকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। কোন মুখে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো? রাইটার তাকে বোঝায়, এসব বাদ দাও, তোমার তো বোন, ও সব বুঝতে পারবে। আর এর ভিতর দিয়েই হার্ষা আর চিন্নির ভালোবাসার গল্পটি শেষ হয়। সত্যি, ভালোবাসায় যেমন সুখ থাকে, শান্তি থাকে, সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, তেমনি অনেক কষ্টের ঘটনাও থাকে, অনেক বিভীষিকাময় মুহূর্তও থাকে, যেগুলো চিন্তা করলেও গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। তারপর যারা প্রকৃত ভালোবাসে তাদের ভালোবাসা সবসময় দিতে যায়।
তো হার্ষা এবং চিনির ভালোবাসার গল্প আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।